রিমি চৌধুরী গান বন্ধ করে দিয়ে বললেন, তোরে কতক্ষণ থেকে বলছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আয়, তুই কথা শুনতে পাচ্ছিস না? আর সকালবেলা কেউ এভাবে গান বাজায়? এত বড় মেয়ে হয়ে তুই এভাবে বেডের উপর লাফাচ্ছিস কেন? তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না? আম্মু, গানটা বন্ধ করলে কেন? বাকিটা শুনে তারপর না হয় বন্ধ করবে। কেবল হাফ গানে নাচলাম, বাকিটুকু গানে না নাচলে গানটা কষ্ট পাবে তো। কয়টা বাজে তোর খেয়াল আছে? তুই কলেজে যাবি কখন? ধুর, কলেজে যেতে ভালো লাগছে না। এত পরে কি হবে? বিয়ে দিয়ে দাও তো, ল্যাটা ঝুঁকে যাক। এত পড়াশোনার প্যারা আর সহ্য করতে পারছি না। নিজের বিয়ের কথা নিজে মুখে ফুটে বলছিস, তোর লজ্জা করে না? যা বাবা, নিজের বিয়ের কথা নিজে বলতে লজ্জা লাগবে কেন শুনি? আর কোথায় লেখা আছে যে মেয়েরা নিজের বিয়ের কথা নিজে বলতে পারবে না? এত কিছু আমি বুঝি না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসবি। তবে যত যাই বলো আম্মু, তাড়াতাড়ি আমাকে বিয়েটা দিয়ে দাও, আমি বিয়ে করব। কি ব্যাপার মামুনি, তুমি এখনো ফ্রেশ হওনি কেন? তাড়াতাড়ি যাও, ফ্রেশ হও। চলো আমরা একসাথে ব্রেকফাস্ট করব। রুহির বাবা রুহিকে উদ্দেশ্য করে বলল কথাটা। বাপি, আমার কি বিয়ে হবে না? ও বাপি, আমার কি বিয়ে হবে না? হুম, তবে তো মামুনি আগে সেই রাজপুত্রকে খুঁজে বের করি, তারপর তার সাথে তোমার বিয়ে দিব। যেমন বাবা তার তেমনই মেয়ে। আমার হয়েছে যত জ্বালা। এসব কথা যাকে বললে তুই ঠিক হবি, আমি তাকেই বলবো, দাঁড়া। হুম, যাও বলো, আমি কাউকে ভয় পাই না। ওই উগান্ডার জলহস্তি আমার কিচ্ছু করতে পারবে না। কথাটা শুনে রুহি আর ওর বাপি রুম কাঁপিয়ে হাসতে শুরু করছে। রুহি আর ওর বাপির কাজ ওর আম্মুকে চেতানো। রুহির আম্মুকে রুহি আর ওর বাপি রাগিয়ে দেয়, আর উনি রেগে বোম হয়ে যায়। তারপর রুহি আর বাপি রুহিকে ফ্রেশ হতে বলে নিচে চলে যায়। উপরে ঘটনা শুনে বোঝা গেছে যে একটা দুষ্টু মেয়ের কাহিনী নিয়ে আমার এই গল্পটি লেখা। আর যে বেডের উপর নাচানাচি শুরু করছে সেই হচ্ছে রুহি চৌধুরী। ইমরান চৌধুরী আর রিমি চৌধুরীর একমাত্র আদরের কন্যাই হচ্ছে রুহি চৌধুরী। অতিরিক্ত পরিমাণের ভদ্র মেয়ে হচ্ছে রুহি। ঠিক কতটা যে ভদ্র সেটা খুব তাড়াতাড়ি আপনারা বুঝে যাবেন। রুহি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী, পড়াশোনাতেও অতিরিক্ত মেধাবী। এত পরিমাণে মেধাবী যে কোনো রকম টেনে টুনে পাশ করে। এবার চলুন দেখি রুহি কি করছে ওয়াশরুমের ভেতর। রুহি আপাতত 1 গ্রাম পরিমাণ চিন্তামগ্ন হয়ে ওয়াশরুমে ঢোকে, আর ওয়াশরুমের বালতিটা উপর করে রেখে তার উপর বসে পড়ে। রুহি শাওয়ার অন করে, আর শাওয়ারের পানিতে ভিজে ভিজে বালতির উপর বসে বসে চিন্তা করছে। এবারেও মনে হয় পরীক্ষাতে ফেল করব। আর ভালো লাগে না আর পড়াশুনো। আমার বিয়ে হবে কবে? আমার বরটা যে কোথায় আছে কে জানে? আচ্ছা আমার বরটা কি জ- আচ্ছা আমার বরটার কি জন্ম হয়েছে নাকি পৃথিবীতে আসার প্রস্তুতি নিচ্ছে? নানু একটা বাংলা মুভি দেখতো না, কি যেন মুভিটার নাম? ধুর, মনে পড়ছে না। মেয়েটার বয়স 12 আর বরটার বয়স 7 দিন মাত্র। আমার সাথে যদি এমন হয় তো আমি কি করব? যদি এমন হয় তো আমিও কি আমার বরকে কোলে নিয়ে ঘুরবো? আর শেষে কিনা আমার বরের ড্রাইভার আমাকেই বদলে দিতে হবে? না, ছি ছি ছি, এ হতে পারে না। আমি এসব পারবো না। এক লাফে বালতির উপরে উঠে দাঁড়িয়ে তারপর রুহি বিভিন্ন ধরনের কল্পনা কল্পনা শেষ করে শাওয়ার নিয়ে বের হলো। পিঙ্ক কালারের লেডিস গেঞ্জি আর কালো লেডিস 3/4 পরা আছে। ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে টাওয়েলটা মাথায় জড়িয়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। তারপর আয়নার সামনে এসে কি মনে করে দাঁড়ালো। আয়নাতে একবার তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে নিচে চলে গেল। রুহির আম্মু রুহির মাথা থেকে টাওয়েলটা খুলে চুল মুছে দিল, আর মাথায় একটা টুয়া মেরে বলল, বিয়ে করব বিয়ে বলে লাফাতে পারো, আর চুলগুলো মুছতে পারো না? এই আম্মু মেরো না তো, আমি মোছা শিখে কি করব? আমার বরের শিখলেই হবে। শোনো মামুনি, খাওয়া শুরু করো। আর তোমরা সাবধানে চলে যেও। আমি সন্ধ্যায় ওখানে পৌঁছে যাব। আজকে আমি সারাদিন একটু বিজি থাকবো। আমরা কোথায় যাব বাপি? আমি আগেই বলে দিচ্ছি, কোথাও যেতে পারবো না। তোর বড় মামার ছেলে অভিকের খাতনা, তাই একটা অনুষ্ঠান করবে, অনেক রিলেটিভরা আসবে। বাঙালিরা পারেও বটে, 6 বছরের একটা বাচ্চা ছেলের ইয়ে কেটে দেবে, আর এটা নিয়ে নাকি অনুষ্ঠান করবে। উফ, রিলেটিভদের তো শুধু খাওয়ার ধান্দা। আর বড় মামা তার ছেলের খাতনাতে আবার অনুষ্ঠান করবে কোন সুখে? এটা অনুষ্ঠান করার কোনো রিজন হলো? খাতনা করতে নাকি অনুষ্ঠান করা লাগে, যত সব ঢং। তোর এসব নিয়ে এত ভাবতে হবে না, তোকে যেতে বলেছি, তুই যাবি ব্যাস। না, তুমি ড্রাইভারকে নিয়ে চলে যাও, আমি কালকে সুমি আর ইরাকে নিয়ে চলে যাব। আর এখন বকবক শুরু করলে কালকেও যাব না। থাক তাহলে, মামুনিকে আর জোর করো না। কালকেও যাবে। তুমি তাহলে গাড়ি নিয়ে চলে যাও।
রুহি রুমে এসে সুমিকে ফোন দিয়ে বলল কলেজে আজকে না যেতে, আর রুহির বাসায় আসতে বলল। আজ সারাদিন সারা রাত পার্টি হবে, কারণ রুহির আম্মু বাসায় থাকবে না। ওদিকে রুহি আম্মু রেডি হয়ে রুহিকে এত এত উপদেশ দিয়ে উনি চলে গেল। তার কিছুক্ষণ পর সুমি আর ঈশা আসে। তারপর আবার ফুল ভলিউমে গান দিয়ে তিনজনের উড়াধুরা ডান্স করতে থাকে। তিনজন মিলে অনেক মজা করে। সারাদিন ওরা দুষ্টুমি করে কাটায়। রাতে বাহির থেকে খাবার এনে তিনজন খেয়ে এক পেটে শুয়ে আছে। রুহি সুমির পেটের উপর পা তুলে শুয়ে আছে আর গল্প করছে। হুট করে ঈশা রুহির দিকে তাকিয়ে বলল, আচ্ছা রুহি, সিগারেট করতে তোর কেমন লাগে? ভালোই লাগে। সিগারেট খাওয়াটাও একটা আর্ট। আমার বর সিগারেট না খেলে আমি তারে বিয়ে করব না, এমনকি কিছু করব না। ছি, এসব কি বলিস? কেন রে, হুট করে এমন কথা বললি কেন? না, এমনি জানতে চাইলাম আর কি। সত্যি কথা বলবি নাকি এক লাথি দিয়ে উগানটা পাঠাবো তোরে? এই, তার মানে তুই কি কোনো সিগারেট খোরের প্রেমে পড়েছিস নাকি? হুম, আমাদের একটা সিনিয়র ভাইয়া আছে না, রাহাত নামের, আমি ওনাকে ভালোবেসে ফেলছি। বাট উনি সিগারেট খায়, কিন্তু আমি তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, এজন্য রাহাত বাদ। তুই চাস রাহাত ভাইয়া সিগারেটটা ছাড়ুক, তাই তো? হুম, মন থেকে চাই। ওকে, আর শোন, কালকে মামাদের বাসায় যাব, বাট সকালে কলেজে গিয়ে আগে রাহাত ভাইয়ার সাঁতার কাটার ব্যবস্থা করব। দেখি আমার হবু জিজু সিগারেট না ছেড়ে থাকে কি করে। শোন, কালকে হবু জিজুকে আমি হালকার উপর ঝাপসা করে একটু আদর করে দিব। ইরা আর সুমি মিলে রুহিকে অনেক কষ্টে ঘুম থেকে টেনে তোলে, কারণ রুহির ঘুম থেকে তোলা আর যুদ্ধ করা প্রায় সমান। তারপর ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে তিনজন বেরিয়ে পড়ে। রুহি গাড়ি ড্রাইভ করছিল। তারপর কিছু দূর গিয়ে গাড়িটা একটা সাইডে রেখে একটা দোকানে যায় আর 2 প্যাকেট সিগারেট কিনে ব্যাগে ঢুকিয়ে নেয়। তারপর সেন্টার ফুড নিয়ে মুখে ঢুকিয়ে চেবাতে থাকে। রুহি সেন্টার ফুড ইরা আর সুমিকেও দেয়। তারপর তিনজন কলেজে গিয়ে রাহাতকে চিরুনি তল্লাশি করে খুঁজতে থাকে। পুরো কলেজ রাহাতকে হন্য হয়ে খুঁজে না পেয়ে রুহি একটা গাছের নিচে বসে সেন্টার ফুড দিয়ে বেলুনের মতো ফোলাতে থাকে, আর রুহি রাহাতের গোষ্ঠী উদ্ধার করতে থাকে। একটু পর রাহাতকে দেখতে পেয়ে রুহি রাহাতকে ডাক দেয়। রাহাত রুহির ডাক শুনে ওদের কাছে এসে দাঁড়ায় আর বলে, হেই রুহি, সুমি, ইরা, কেমন আছো? আমরা ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। ওটা আর থাকবে না। কিছু বললে? না তো ভাইয়া, একটা কাজ করে দেবেন প্লিজ? বলো। এরা আপনাকে ভালোবাসে, আজকে থেকে আপনি ওকে ভালোবাসবেন। এখন আপনি রাজিও হয়ে যান। না, শব্দ করবেন না। যদি বেশি বকবক করেন তো একটু আগে যে আপনি শিমুল গাছের নিচে হিসু করেছেন, ওটার পিক আছে আমার কাছে। এখন শর্ট রাজি হয়ে যান। আর যদি আমার জিজু না হন তো আপনার সেই পিকটা পোস্টার বানিয়ে পুরো কলেজে লাগিয়ে দিব। প্লিজ রুহি, এমন করো না। আমার ইচ্ছাদের ফালুদা হয়ে যাবে। আমি না তোমার বড় ভাইয়া হই? জানি তো, এই দুষ্টু পিক দিয়ে পোস্টার বানাবো না। তবে আরেকটা কাজ করেন। তার আগে বলেন, আমার জিজু হবেন তো? হুম, হব। আরেকটা কি কাজ আগে বলো। রুহি ওর ব্যাগ থেকে 2টো সিগারেটের প্যাকেট বের করে। তারপর প্যাকেট থেকে সিগারেটগুলো বের করলো। সিগারেটগুলো আগুন জ্বালিয়ে ওদের বসার জায়গাতে রাখলো। এরপর রাহাতকে বলল জ্বলন্ত সিগারেটের উপর বসতে। রাহাত চোখ বড় বড় করে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। রাহাত দৌড়ানো দেওয়ার আগেই তিনজন রাহাতের সামনে এমনভাবে দাঁড়ালো যে পালানোর রাস্তা নাই। রুহি দুষ্টু হেসে বলল, প্রথমত, ইরাকে রিজেক্ট করলে আপনার ওই পিক পুরো কলেজ দেখবে। আর আপনি যদি সিগারেট খাওয়া না ছাড়েন তো আপনাকে এইগুলো জ্বলন্ত সিগারেটের উপর বসতে হবে। এবার বলুন, আপনি কি করবেন? আপনি যা বলবেন তাই হবে। আফটার অল আপনি আমাদের সিনিয়র ভাই। ছাড়বো, বাট এমন করো না তোমরা। আমি এই সিগারেটের উপর আমি বসতে পারবো না। আর সিগারেট তো হুট করে তো ছাড়া যায় না। তবে আস্তে আস্তে ছেড়ে দেবো, প্রমিস। ওকে, আজকে থেকে আপনি আমার জিজু। কালকে থেকে আপনি আর ইরা ছুটিয়ে প্রেম করবেন, কেমন? আজকে আমরা বাসায় যাই, একটু কাজ আছে। ভালো থাকবে জিজু, একদম চাপ নেবেন না। আর এখান থেকে যাওয়ার পর যদি পাল্টি খান তো আমি নিজ দায়িত্বে আপনাকে ভর্তা করব। এরা তো সেই খুশি। তারপর তিনজন বাসায় ফিরে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। রুহি কালো জিন্স আর কালো টপস পরল, সাথে একটা কালো কোটি, কালো ওড়না গলায় পেঁচিয়ে সামনে একটু ঝুলিয়ে রাখলো। এরপর চুলগুলো ছেড়ে দিল। সুমি আর ইরা জিন্সের সাথে লং কামিজ পরলো। তারপর তিনজন একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লো। রুহিদের বাসা থেকে ওর মামার বাসা যেতে 1 ঘন্টা লাগে। তিনজন গল্প করতে করতে ওখানে চলে যায়।
রুহি গিয়ে সবার সাথে কথা বলে অভিকের সাথে দেখা করে। অভিক তো মনের সুখে দৌড়াদৌড়ি করছে, বেড়াচ্ছে। ও জানে না ওর সাথে কি ঘটতে যাচ্ছে। রুহি গিয়ে অভিকে কোলে তুলে নেয়। এরপর রুহি অভিকে বাগানে নিয়ে গিয়ে বলে, এই আজকে নাকি তোর খাতনা করবে? আমার তো সেই খুশি লাগছে। দেখো রুহি আপু, আমাদের বাসায় কত মানুষ, আমি তো খুব মজা করছি। হুম, যা দৌড়াদৌড়ি করার এখন করে নাও মনু। একটু পর বুঝবে কত ধানে কত চাল হয়। এই অভি, জানিস খাতনা মানে কি? জানি তো, দাদু আমাকে বলেছে খাতনা মানে নাচ গান খাওয়া দাওয়া। আরে বোকা, খাতনা মানে তোর ইয়ে কেটে দেওয়া রে গাধা, কেটে দিলে বুঝবি। খাঁটি বাংলায় বলে কাটা, বুঝলি? তাহলে আমার কি হবে? বেশি করবো কিভাবে? এই কথা ডাক্তারকে জিজ্ঞেস করবি, তাহলেই বলে দেবে। ডাক্তার যদি মুসলিম হয় তো তাহলে ওনারও খাতনা করতে হয়েছে, আর উনিই বলতে পারবে কেমনি হিসি করবি। আচ্ছা, জিজ্ঞেস করব। ও রুহি আপু, আমাকে বাঁচাও, আমি খাতনা করব না। আরে বোকা, কাঁদিস না, তুই তো সাহসী ছেলে। কাঁদে না ভাই, একটা জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাক, তাহলেই তো হলো। রুহির কথা শুনে অভি সত্যি সত্যি একটা ভৌ দৌড় দিয়ে তারপর লুকিয়ে গেল। গেস্টরা খাওয়া দাওয়া করে ফেলেছে। বিকেল 4টার দিকে ডাক্তারও চলে এসেছে, বাট অভিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খোঁজাখুঁজি শুরু করছে। রুহি, সুমি আর ইরা তো আড়ালে প্যাচ বাঁধিয়ে বসে আছে। সেটা তো আর কেউ জানে না। ওরা তিনজন মুখ টিপে টিপে হাসছে। বিকেল 5:30 বাজে। ডাক্তার বসে আছে। অভিককে এখনো খোঁজাখুঁজি চলছে। বেচারা অভিক খাতনা করার ভয়ে কোথায় যে ঘাপটি মেরে লুকিয়ে আছে কে জানে। অভিকের বাবা ওদের রুম ভালো করে খুঁজে দেখে অভিক খাটের নিচে ঘাপটি মেরে বসে আছে। অভিকের বাবা অভিককে টেনে হিঁচড়ে বের করে ধরে আনে, তারপর ডাক্তার সামনে বসায়। অভিক তো ওর সর্বশক্তি দিয়ে চিৎকার করে কাঁদছে। হঠাৎ অভিক কান্না থামিয়ে ডাক্তার দিকে ছলছল করে তাকিয়ে বলল, ডাক্তার আঙ্কেল, আপনি কি মুসলিম? কেন? ও রুহি আপু, তাহলে ডাক্তারেরও কাটা। কথাটা বলেই ভ্যাভ্যা করে কেঁদে দেয়। রুহিরা ওখান থেকে দৌড়। রুহি ওর আম্মুকে বলে আসে যে বাসায় চলে যাচ্ছে। রুহি ওর গাড়িটা নিয়ে আসে। তারপর সুমি আর ইরাও উঠে বসে গাড়িতে। এখানে আর না থাকাটা বুদ্ধিমানের কাজ। অভিক যদি সব বলে দেয় তো সর্বনাশ। তারপর গাড়ি স্টার্ট দিয়ে আজকে রুহি আম্মু ওখানে থাকবে, তাই রুহি চলে যাচ্ছে। রুহি গাড়িতে গান দিয়ে খুব দ্রুত ড্রাইভ করছে। তারপর একটা লেকের পাশে এসে গাড়িটা পার্ক করে। এই জায়গা রুহি খুব পছন্দের। রুহির সাথে সুমি ও ঈশাও নেমে পড়ে। রুহি লেকের পাশে এসে বসতেই ওর কানে ভেসে আসে যে কেউ খুব ঝগড়া করছে। রুহি ঘাড় ঘুরিয়ে দেখে একটা ছেলে আর মেয়ে খুব ঝগড়া করছে। রুহি ধীর পায়ে পেছনে থেকে গিয়ে দুজনের মাথায় টোয়া মারে। তারপর সরাসরি বলেই কেটে পড়ল। এক প্রকার দৌড়ে ওখান থেকে পালাচ্ছে। রুহি দৌড়াতে দৌড়াতে ঠাস করে একটা ছেলের সাথে ধাক্কা খায়। ছেলেটা আর কেউ নয়, রুহির কাজিন মেজবাউল হাসান মুগ্ধ। রুহি এবার মুখ কাচুমাচু করে উল্টো ঘুরে দৌড় দিতেই মুগ্ধ রুহির হাত ধরে ফেলে আর রাগি চোখে তাকিয়ে বলে, এটা তোর বাসার বাগান পেয়েছিস যে এইভাবে দৌড়াদৌড়ি করছিস? অসভ্য মেয়ে, আজকে বাসায় চল। আজকে তোর একদিন কি আমার একদিন। আজকে তোকে এমন শিক্ষা দিব জীবনেও ভুলবি না। এত বড় ঢিঙ্গি মেয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে। আর করবো না ভাই, আর দৌড়বো না। এবার থেকে পিলপিল করে হাঁটবো পিঁপড়ার মতো। এবারের মতো আমাকে ছেড়ে দাও। ওরে কেউ বাঁচারে ভাইয়া, আমি কিন্তু বড় বাবাকে বলে দিব তুমি সিগারেট খাও। এটাও বলবো তুমি একটা মেয়েকে কিস করেছো, তখন তোমাকে বড় বাবা এত এত বকবে। বলতে ভাই আমার হাত ছাড় না, আমার হাত খুলে যাবে তো। এই হলো বিড়াল ভাই, আমি এখন যাব না। লেজ কাটা বানর, আমি যাব না বাসায়, তুমি হাত ছাড়ো। আবার এসব ফালতু কথা বলছিস তুই? আজকে আমিও দেখব আমার হাত থেকে তোকে কে বাঁচায়। যত বড় হচ্ছিস তত বেয়াদব হচ্ছিস তুই। ইস, এত জোরে কেউ মারে? গাল মনে হচ্ছে লাল হয়ে গেল। আহ মা, গালটা জ্বলে যাচ্ছে। মুগ্ধ হচ্ছে আমার গল্পের নায়ক। মুগ্ধ রুহির বড় বাবার ছেলে। পড়াশোনা শেষ করে মুগ্ধ একটা ব্যাংক অফিসার পদে জব করে। পড়াশোনা যথেষ্ট মেধাবী। আর রাহাত আবির মুগ্ধর খুব ভালো বন্ধু। মুগ্ধ খুব রাগী আর গম্ভীর টাইপের ছেলে, তবে মনটা খুব ভালো। মুগ্ধ ওর বন্ধু আবিরকে বলল সুমি আর ইরাকে রুহির গাড়িটা নিয়ে ওদের বাসায় পৌঁছে দিতে। সুমি আর ইরা টু শব্দ করেনি, কারণ ওদের জানা যে মুগ্ধ রেগে গেলে অবস্থা খারাপ করে দেয়। আবির সুমি আর ইরাকে বাসায় পৌঁছে দেয় আর মুগ্ধ রুহিকে টানতে টানতে ওর গাড়িতে বসায়। তারপর গাড়ি স্টার্ট দেয়। মুগ্ধ এতটা রেগে যাওয়ার আসল কারণ রাহাত মুগ্ধকে বলে দিয়েছে যে রুহি রাহাতকে আসলে কি বলছে। আর মুগ্ধর বন্ধু রাহাত মুগ্ধ রাগে ফোঁস করছে
চোখ লাল করে রুহির দিকে তাকিয়ে বলে, অসভ্য মেয়ে, একদম চুপ। রাহাত তোর বড়, আর তুই এসব কি বলছিস ওকে? যত বড় হচ্ছ দিন দিন তত বেয়ারা হয়ে যাচ্ছ তুমি। আর তোকে বলিনি এমন ড্রেসে পরে বের হবি না? আমার কথা তোর কানে যায় না? এসব ছ্যাঁচটামি ছাড়ো, তা না হলে হাত পা ভেঙে বেডে ফেলে রাখবো। আমি কি করেছি? শুধু শুধু বকছো কেন? সব সময় তুমি আমাকে এতগুলো বকো কেন? আমি খারাপ কিছু তো রাহাত ভাইকে বলিনি। দাঁড়াও, ওই শালা উগান্ডার পেছনে যদি কুকুর না লাগিয়ে দিই তো আমার নাম রুহিনা। চুপ। এগুলো কোনো ভদ্র মেয়ের ভাষা? অভদ্র মেয়ে একটা। আর একটা শব্দ করলে আজকে তোর একদিন কি আমার একদিন। শেষবার মানা করছি রুহি, ভালো হয়ে যা। মুগ্ধর ধমক আর মার খেয়ে রুহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মুগ্ধরা ওর বাসায় পৌঁছে গাড়ি থেকে নামে আর রুহির হাত ধরে টানতে টানতে বাসার ভেতরে নিয়ে যায়। রুহি মুগ্ধর বাবাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে। এমনভাবে কাঁদছে যে কেউ দেখলে বলবে মুগ্ধ রুহিকে অনেক অনেক মেরেছে। মুগ্ধ আবার ঠাস করে সবার সামনে রুহির গায়ে চড় মেরে দেয়। মুগ্ধর মা এসে মুগ্ধর হাত থেকে রুহির হাত ছাড়িয়ে নেয়। রুহি তো মুগ্ধর মাকে জড়িয়ে ধরে আরো জোরে ভ্যাভ্যা করে কেঁদে দেয়। কেঁদে কেঁদে তো বন্যা করে দেওয়ার উপক্রম। মুগ্ধ আবার বিরক্তি হয়ে রুহির দিকে তাকিয়ে বলল, রুহি তো ন্যাকা কান্না বন্ধ কর, না হলে এমন থাপ্পড় দিব মারির একটাও দাঁত থাকবে না। আমার ধৈর্য শক্তি এমনিতেই খুব কম, আর এসব ন্যাকা কান্না আমি সহ্য করতে পারি না। মুগ্ধ, শুধু শুধু মেয়েটাকে মারছিস কেন তুই? কি করছে রুহি? যাই করুক, তাই বলে মারবি? জানো, লেকের পাড়ে গিয়ে দৌড়াদৌড়ি করছিল, আর রাহাতকে। রাহাতকে কি? রাহাতকে যাই বলুক তাই বলে তুমি মেয়েটার গায়ে হাত দিবে? মুগ্ধ, ভুলে যেও না রুহি এখন বড় হয়েছে। বড় হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? ভুলবার কিছু দেখলেই মার হবে ওর। মায়ের উপরে কোনো কথা নেই, না মারলে ও ঠিক হবে না। ঘাড়তারা মেয়ে একটা। কথাটা বলেই রাগে হনহন করতে করতে চলে যায়। বড় বাবা মুগ্ধ ভাইয়া সব সময় আমাকে মারে, এত এত বকে, আমি কিছু না করলেও বকে। বড় বাবা, তুমি এত ভালো আর তোমার ছেলে এত খাটাস কেন? গালটা আমার এখনো জ্বলে যাচ্ছে, কানের মধ্যেও পোকো শব্দ করছে। কানের পোকাগুলো কানের মধ্যে কিলবিল কিলবিল করছে মনে হয়। কান্নার শব্দ আসছে। আমাকে কি নিচে এসে আবার আরেক থাপ্পড় লাগাতে হবে? এত মারলে এবার কি এখানে শান্তি মতো একটু কাঁদতে পারবে? না, কাঁদতে পারবি না। আর কাঁদলে মুখের ভেতর কাগজ ঢুকিয়ে কান্না কর, যাতে শব্দ না হয়। আর যদি শব্দ হয় তো আজকে তোর 7 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। আমার 7 গোষ্ঠীর মধ্যে তুমিও তো আছো। আচ্ছা, এক কাজ করো, আর একটা চর মেরে আমাকে 7 গোষ্ঠীর নাম ভুলিয়ে দাও তো, দেখি তুমি কেমন পারো। আমিও ভুলতে চাই সবার নাম। দাঁড়া, আসছি আমি। না থাক, আর আসতে হবে না তোমাকে, আমি আর কাঁদছি না। মুগ্ধর একমাত্র মানুষ যাকে রুহি খুব ভয় পায়। আর রুহিদের বংশের রুহি, মুগ্ধর বোন মৌমিতা, এই দুটো মেয়ে, তাই সবাই রুহি আর মৌমিতাকে খুব ভালোবাসে। এরা দুজন সবার চোখের মণি। মৌমিতা খুব ঠান্ডা মেজাজের, বাট রুহি হচ্ছে খুব দুষ্টু। মৌমিতার বিয়ে হয়ে গেছে। মৌমিতা এখন সিঙ্গাপুরে থাকে ওর হাজব্যান্ডের সাথে। রুহির আম্মু ফোন দিয়ে জেনে নিল যে রুহি মুগ্ধদের বাসায় আছে। রুহির বাবাও হাফ ছেড়ে বাঁচল, কারণ রুহি ওখানে সেফ থাকবে। মুগ্ধর আম্মু রান্নাঘরে বসে কফি করছে। রুহি রান্নাঘরের ডেস্কের উপর পা ঝুলিয়ে মোগলাই খাচ্ছে। মুগ্ধর আম্মু এক মগ কফি আর মোগলাই নিয়ে রুহিকে বলল মুগ্ধ রুমে দিয়ে আসতে। রুহি না করতে পারল না, কারণ বড় আম্মুর পায়ের ব্যথাটা বেড়েছে, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে। এই জন্য রুহি পিলপিল পায়ে সিঁড়ির দিকে এগোতে থাকলো। রুহি ট্রেটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে মুগ্ধর রুমে গেল। মুগ্ধ তখন বসে ল্যাপটপে মুভি দেখছিল। রুহি মুগ্ধর দরজা খুলে ঢুকে গেল। মুগ্ধ রুহিকে বলল মগটা সেন্টার টেবিলে রেখে ওর সামনে বসতে। রুহি বিশ্ব জয় করা হাসি দিয়ে মুগ্ধর সামনে বসতেই মুগ্ধ ঠাস করে আবার চড় দিল। রুহির গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, এবার কি জন্য মারলে ভাইয়া? আমি তো কিছু করিনি, আমি তো ভদ্র হয়ে আছি। সত্যি কিছু করিসনি? তা আমি নিজে মুখে বলবো, নাকি আরেকটা চর খেয়ে তুই নিজের মুখে স্বীকার করবি? তাই বল। না থাক, আমি বুঝেছি, তুমি বুঝে গেছো, আর লুকিয়ে লাভ নেই। বল। তবে মিথ্যা বললে 3 গুণ চর বেশি খাবি। আসলে আমি তোমার কফিটা এটো করেছি, আর এই মগ থেকেই কফি আমি মুখে নিয়ে পলি করে আবার মগে রাখছি। আমার চোখের সামনে থেকে বিদায় হ, নয়তো 1 আচার দিয়ে তোর নাড়ি ভুড়ি বের করে দিব। তোর মনে হয় না কয়েক মিনিট দুষ্টুমি না করে শান্ত আর ভদ্র হয়ে থাকি? না, মনে হয় না। আর মন যা বলে না, মনের বিরুদ্ধে গিয়ে কিছু করা ঠিক না তো। তুমি যেমন ঘাটতেরা, তোমার মনও তোমার মতোই ঘাটতেরা। এখন তুই যা আমার রুম থেকে। আর হ্যাঁ, ড্রয়ারে চকলেট আছে, যাওয়ার সময় নিয়ে যা। আচ্ছা, সবগুলো নিয়ে যাই।
জানো মুগ্ধ ভাইয়া, আজকে অভির খাতনা করছে। অভিক তো সেই কাছে। আমার সামনে তোর এসব বলতে লজ্জা লাগে না? আর আমাকে এসব বলছিস কেন? কেন বলবো না? আর লজ্জা লাগবে কেন? তোমার খাতনার দিন পিকো তো আমি দেখছি বড় আম্মুর কাছে থেকে, তখন তো লজ্জা লাগেনি। তুই এখনই আমার সামনে থেকে যা। আর একটা কথা বললে আজকে তোকে বারান্দা দিয়ে নিচে ফেলে দিব। যাচ্ছি। তার আগে একটা কথা বলো তো, তুমি সবসময় শাড়ির মতো এত চেঁচামেচি করো কেন? রুহি, তুই কি যাবি? আচ্ছা আমি গেলাম, টাটা। কথাটা বলেই দৌড়ে চলে যায়। রুহি চকলেট পেয়ে এত খুশি যে চরকার কথা ভুলে গেছে। এটা তো রোজকারের কাহিনী, এজন্য রুহি আর কিছু মনে করে না। মুগ্ধ হাতে মার খায় আর চকলেট পেলে সব ভুলে যায়। রুহি চকলেট খেতে ভালোবাসে বলে মুগ্ধ বাইরে গেলে চকলেট আনতে ভুল করে না। মুগ্ধর রুম থেকে রুহি বের হয়ে চকলেট খেতে খেতে মনে সুখে গান গাইতে গাইতে নিচে চলে গেল। রাতের বেলায় সবাই একসাথে ডিনার করতে বসে। রুহি বকবক করছে আর বাকিরা শুনছে। মুগ্ধ ভেবে পায় না একটা মানুষ এত কথা বলে কি করে। মুগ্ধ এতক্ষণ চুপ থেকে মনোযোগ দিয়ে খাচ্ছিল। মুগ্ধ এবার মুখ তুলে রুহির দিকে তাকিয়ে বলল, এখন তো তুই খেতে বসেছিস তাই না? এবার তো দয়া করে মুখটা বন্ধ কর। এখন যদি তুই মুখটা বন্ধ না করিস তো তোরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন ঠাটিয়ে থাপ্পড় দিব যে তোর মুখটা বাম দিকে বাঁকা হয়ে যাবে। এবার বল, তুই থাপ্পড়টা খাবি নাকি মুখটা বন্ধ রাখবি? আসলে আমি কথা না বলে থাকতে পারি না। কথা না বললে আমার পেট কামড়ায়, আর কথাগুলো পেটের মধ্যে খিচমিচ খিচমিচ করে। ও, তাহলে এদিকে আয়, থাপ্পড়টা খেয়ে যা। না থাক, আমি কষ্ট করে চুপ করেই থাকবো। তারপর চুপচাপ খাওয়া শুরু করলো। রুই খেতে খেতে বিষম লাগে। মুগ্ধ তাড়াতাড়ি করে রুইকে পানি এগিয়ে দেয়। রুই বিশ্ব জয় করা হাসি দিয়ে মুগ্ধকে ধন্যবাদ দেয়। তারপর খাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে রুহির আম্মু বাসায় চলে আসে। রুহির বাসার রাস্তা এ পাশে আর রুই মুগ্ধদের বাসার রাস্তার ও পাশে। রুই মুগ্ধর আম্মুকে বলে ওর বাসায় চলে আসে। রুই বাসায় এসে উড়াধুরা গান বাজিয়ে নাচানাচি শুরু করছে। রুই ওর রুমের বারান্দায় দাঁড়িয়ে গান গাইছে। ও কাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা গাল দুটা লাল করে দিলি রে। একটা সময় তোরে আমি মানুষ ভাবিতাম, কিন্তু তুই তো মানুষ না, আস্ত একটা খটাস পোলা রে, আগে না জানিতাম। পুরো গান না শেষ করতেই ঠাস করে কেউ ওর গালে থাপ্পড় বসিয়ে দেয়। রুই গালে হাত দিয়ে সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে, কারণ থাপ্পড়টা দিয়েছে মুগ্ধ। মুগ্ধর দিকে রুই চোখ বড় বড় করে তাকিয়ে জানতে চাইলো যে এবার কেন মুগ্ধ তাকে মারলো। ও তো এবার কিছু করেনি। আমি এবার কি করছি? এখন তো বিনা দোষে আমাকে মারলে। আমার গালটা কি তোমার সরকারি মনে হয়? যখন ইচ্ছে হয় ধুম করে মেরে দাও। তোর গাল সরকারি না বেসরকারি জানার প্রয়োজন মনে করিনি। শুধু জানি আমার সাথে যতদিন চেষ্টামি করবি দিন আমার সাথে মার খাবি। কখন চেষ্টামি করলাম? সকাল সকাল মারলে, বাট কি জন্য মারতে খেলাম যদি বলতে, তাহলে মনে একটা শান্তি বিরাজ করতো। কারণ আমার মতো নিরীহ আর ভদ্র মেয়েকে তুমিই তো শুধু বিনা দোষেই মারো। তুই ভদ্র মেয়ে? তোর এই গানের মানে কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝি। কি বুঝলে? আমি তো ওই কাইয়াকে গান শোনাচ্ছিলাম। আমি কালো ড্রেস আপ পরে আছি এজন্য তুই আমাকে কাউয়া বলছিস? আমি বুঝতে পারবো না মনে করছিস? নিজেকে খুব চালাক ভাবিস তাই না? এ মামা মানে আসলে তা না। হরমজাদা কুত্তা খাটাস, তোরা এত বুঝতে কে বলছে? নরম গাল পেয়ে বারবার গরম থাপ্পড় দিতে ভালোই লাগে তাই না? তারা আমি তো সাঁতার কাটার ব্যবস্থা করছি। অসভ্য মেয়ে একটা, সবসময় দুষ্ট বুদ্ধি ছাড়া একটাও ভালো বুদ্ধি নাই। ভাইয়া, তবে গানটা কিন্তু দারুণ হয়েছে তাই না? আমি অনেক বুদ্ধি দিয়ে বানিয়েছি। চুপ কর, নয়তো ঠাটিয়ে আর একটা থাপ্পড় দিব। সারাটা দিন বকবক করতে করতে কানের পোকা বের করে দেয়। বাচাল একটা। ভাইয়া, আমি কথা বললে তোমার কানের পোকা বের করে দেওয়ার পর কি তুমি আবার ওদের তোমার কানের ভেতর কি ঢুকতে দাও না? মানে তুমি কি কানের ভেতর পোকার চাষ করো? রুহি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সত্যি বলছি, তোকে কিন্তু আমি মেরে ফেলবো এবার, অসভ্য ফাজিল মেয়ে। কথাটা বলেই চলে গেল। মুগ্ধ আজকে কালো শার্ট, কালো প্যান্ট, কালো ব্লেজার, কালো শু আর কালো সানগ্লাস পরে গাড়িতে উঠতে যাচ্ছিল। তখন রুহি মুগ্ধকে দেখে ওই গানটা গাইছিল। তাই মুগ্ধ একটা থাপ্পড় দিয়ে রুহি গানের পারিশ্রমিকটা হাতে নাতে দিয়ে গেল। মুগ্ধ চলে যাওয়ার পর রুহি নিজে এসে ড্রয়িং রুমের সোফাতে দু পা তুলে গালে হাত দিয়ে গাল একা একা টিপছিল। রুহির আম্মু এসে রুহিকে বলল, কি রে, মুগ্ধকে বেরিয়ে যেতে দেখলাম, দিতে এসেছিল নাকি? তা কয়টা দিল? একটা দিচ্ছে। ও, আর একটা দিতে পারলো না? ওই কুত্তাটা তোমার মেয়েকে মেরে যায় আর তুমি দাঁড়িয়ে দেখো। মুগ্ধ হুটহাট করে আমাদের বাসায় আসে না, আর আসলে তোকে চর দিতে আসে, আর তুই মার খাস তোর দুষ্টমির কারণে। আর মুগ্ধ যে ছেলে, বিনা দোষে কাউকে মারবে না।
তোমার মুগ্ধ তো বিশ্বের সবচেয়ে ভালো ছেলে। ওরে ভালো ছেলের নোবেলটা দিয়ে দাও। নোবেল না পেলে আরএফএল এর বদনাম ফর দাও। এত চর খেয়ে আমার মনে হচ্ছে দিন দিন আমার গালটা অবশ হয়ে যাচ্ছে। তোমার মুগ্ধ যে হারে আমাকে মারে, একদিন দেখবে আমার গাল সত্যি সত্যি বাঁকা হয়ে গেছে। রুহি সোফা থেকে উঠে মুগ্ধদের বাসায় যায়। তারপর রান্নাঘরে গিয়ে দেখে মুগ্ধর আম্মু বুড়ে আচার বানিয়েছে, এখনো বয়মে রাখেনি, কিছুক্ষণ আগেই করেছে মনে হয়। রুহি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে পুরো এক কড়াই আচার নিয়ে মুগ্ধ রুমে চলে যায়। তারপর মুগ্ধ রুমে বসে বসে মনের সুখে আচার খেয়ে চলে আসে। বিকেল 4টার দিকে রুহি কোচিং আসে, এই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে তাকিয়ে দেখে দুটো ছেলে মেয়ে দুজনের হাত ধরে কথা বলতে বলতে আসছে আর হাসছে। রুহি দুষ্টু এসে ওই ছেলে আর মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায় আর ছেলেটির দিকে তাকিয়ে বলে, ভাইয়া, এই আপুটা মোটেও ভালো দেখতে না। আগের দুইটা আপু দেখতে পুরাই ঝাক্কাস ছিল, এই আপুটার চোখটা একটু টেরা। রুহি এই কথা বলে মুচকি হেসে চলে যায় আর একবার পিছনে তাকিয়ে দেখে ওদের মাঝে ঝগড়া শুরু হয়ে গেছে। রুহি মুচকি হেসে মনে মনে বলে, সব টুকনো ন্যাকামি নাম দিচ্ছে ভালোবাসা। কি কি বললো? পরোক্ষ না করে ভুল বোঝাবুঝি শুরু। ভালোবাসার মানে বোঝে না, ভালোবাসি ভালোবাসি করে চিৎকুর দেয়। আমার জানেমানটাকে যে কবে পাবো, আমার জানুটা এমন হবে না মেবি। রুহি, সুমি আর ইরা কোচিং ক্লাসে বসে সামনের দিকে তাকিয়ে আছে ঠিকই, বাট ওদের কানে ইয়ারফোন। কোকা-কোলা তু গানটা বাজছে। কেউ ধরতে পারবে না এরা তিনজন টিচারকে এভাবে ঠপ মারছে। এভাবে 3টা ক্লাস শেষ করে তিনজন হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে। রুহি পার্কের মতো একটা জায়গায় এসে বসে পড়ে। সুমি আর ইরাও বসে পড়ে। হুট করে সুমি রুহির দিকে তাকিয়ে বলে, রুহি, আমার মনে হয় মুগ্ধ ভাইয়া তোকে খুব ভালোবাসে, এজন্য তোকে এত শাসন করে। কেউ যদি কাউকে এমন ভালোবাসে তাহলে এমনই শাসন করে। ভুলভাল বকিস না তো। মুগ্ধ ভাইয়া যদি আমাকে ভালোবাসতো তাহলে সারাদিনে এমন ভাবে মারতো না। কুত্তাটা আমাকে না মারলে মনে হয় ওই কুত্তাটাও শান্তি পায় না। আর তুই বলছিস আমাকে ভালোবাসে? বালের ভালোবাসা। আচ্ছা রুহি, ভাইয়া তোকে থাপ্পড় মারে, তুই কিছু বলিস না কেন? কি বলবো, আমার অভ্যাস হয়ে গেছে। বরং মুগ্ধ ভাইয়ার হাতে মার না খেলেই আমার গাল চুলকায়। রুহি, সুমি, ইরা ওখান থেকে সোজা শপিং মলে চলে যায়। তারপর হুদাই ঘুরে বেড়ায় আর ঘুরতে ঘুরতে রুহি একটা ছেলেদের ওয়াচ খুব পছন্দ হয়। রুহি কি মনে করে ওয়াচটা নিয়ে নিল। রুহি, ইরা আর সুমি তিনজনেই একই রকম চুড়ি নিল। তারপর বাসা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওদিকে মুগ্ধ অফিস থেকে বাসায় ফিরে ওর রুমে ঢুকে চোখ ছানা পড়া। মুগ্ধ চিৎকার করে ওর আম্মুকে ডাকলো। মুগ্ধর ডাক শুনে ওর আম্মু দৌড়ে আসে। মুগ্ধ ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, কি রে, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন তুই? বাসায় ডাকাত পড়ছে নাকি? আমার বেডশিটে কে বড়ই আচার লেপটে রাখছে? আর পুরো রুমের এই অবস্থা কেন? আমি জানবো কি করে আমার শখের আচারগুলো কেমন করলো? ওই ফাজিলটারই কাজ এটা। ওই ছাড়া কেউ এই কাজ করবে না। এত মার খায় তাও ওর শয়তানি কমে না। ওরে আজ আমি হাতের কাছে পেলে যে কি করব আমি। ও ছোট, বুঝে করেনি মনে হয়। যা তুই ফ্রেশ হয়ে নে, আমি বুয়াকে বলে রুম পরিষ্কার করিয়ে দিচ্ছি। মুগ্ধ ফ্রেশ হয়ে নাস্তা করে বাহিরে বের হয়। আবির রাতের সাথে আড্ডা দিতে যায়। রুহিও বাসায় ফিরে ফ্রেশ হয়ে পড়তে বসার ভয়ে মাথা ব্যথার বাহানা করে বেডে ঘাপটি মেরে শুয়ে আছে। রুহি ওর ফোনটা বের করে মুগ্ধকে ফোন দিল। মুগ্ধ ফোনটা রিসিভ করলো না, তাই রুহিও ফোন দিতেই থাকলো যতক্ষণ না মুগ্ধ ফোন ধরে। 7বারের বেলায় বিরক্ত হয়ে মুগ্ধ ফোনটা রিসিভ করলো। মুগ্ধ কিছু বলতে না দিয়ে ফটফট বলতে শুরু করলো, ভাইয়া তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি বাসার সামনে এসো, খুব দরকার। না, এখন আমি যেতে পারবো না। আমি একটা কাজে আছি। না না, এখন মানে এখনই তুমি আসবা। আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আমাকে না জ্বালাতন করলে তো শান্তি হয় না। না, শান্তি হয় না। তাড়াতাড়ি এসো না প্লিজ। হুম। আবিরার হাতে থেকে বিদায় নিয়ে মুগ্ধ রুহির বাসার সামনে এসে মুগ্ধ রুহিকে কল দিল। রুহি তো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তিরিং বিরিং করে দৌড়াতে দৌড়াতে এসে মুগ্ধর সামনে দাঁড়ালো, মুখে বিস্ময় করা হাসি। মুগ্ধ কিছু বলার আগে রুহি মুগ্ধর হাত ধরে রাস্তায় হাঁটতে শুরু করলো। মুগ্ধ ভ্রু কুঁচকে রুহির দিকে বলল, রাস্তার মধ্যে এমন করে হাত ধরে হাঁটছিস কেন? রাস্তার মানুষগুলো কি ভাববে? হাত ছাড় বলছি। আমি আমার ভাইয়ার হাত ধরেছি, তাতে কার বাবার কি শুনি? আমার ভাইয়ার হাত ধরে আমি হাঁটবো নাকি আমার ভাইয়ার হাত ভেঙে হাতে ধরিয়ে দিব, সেটা আমার ব্যাপার। অযথা বক বক না করে বল কি বলবি। আমার খুব নেশাগ্রস্ত লাগছে, আমার নেশা কাটিয়ে দাও। ঠাটিয়ে এক থাপ্পড় মারবো তোকে। যা বলবি খোলাখুলি বল, এত ন্যাকামি দেখার সময় নাই।
আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও। প্রথমে এটা বললে কি হতো? বেশি পাকামি, তাই না? আর রাতের বেলা আইসক্রিম খেতে হবে না। যা বাসায় যা। না, আমি এক্ষুনি খাবো। আচ্ছা তুই বাসায় যা, আমি নিয়ে আসছি। আমিও তোমার সাথে যাব। এখন বাসায় গেলে আম্মু জোর করে পড়তে বসাবে। এখন আমার পড়তে ইচ্ছে করছে না। পড়তে তো তোমার কোনোদিনই ভালো লাগে না। পড়াচোর একটা। সারাদিন আকামগুলো করতে ভালোই লাগে, শুধু কাজের কাজ করতে তোমার ভালো লাগে না। মুগ্ধ আর রুহি পাশাপাশি হাঁটছে। রাতের বেলায় ল্যাম্পপোস্টের লাল নীল হলুদ লাইটগুলো খুব ভালো লাগে। মুগ্ধর পাশাপাশি রুহি আইসক্রিম খাচ্ছে আর বকবক করেই যাচ্ছে। রুহি হুট করে ওর এটো আইসক্রিমটা মুগ্ধর মুখের সামনে ধরলো। মুগ্ধ ভ্রু কুঁচকে রুহির দিকে তাকালো। রুহি মুচকি হেসে বলল, তুমি তো আমাকে শুধু মারো, একটুও ভালোবাসো না। তাই একটু এটু খাও। আমার একটু খেয়ে যদি একটু ভালোবাসা বাড়ি। এমনকি তোকে মারি, তোর দোষে তুই মার খাস। সেদিন কফিটা এটু করেছি বলে ঠাস করে থাপ্পড় মারলে। পরে তো সে আমার এটু কফিটাই তো খেলে। তাহলে শুধু শুধু মারলে কেন? কি? আমি তোর এটো করে কফি খেয়েছি? চোখের আজকাল বেশি দেখেছিস নাকি তুই? আমি পর্দার আড়াল থেকে দেখেছি। তুমি আমার এটু করা কফিটাই খেয়েছো। এখন স্বীকার করতে লজ্জা পাচ্ছ বুঝি? ওহো, তোর তো মায়ের বাকি আছে। তুই আমার রুমটার এই অবস্থা করছিস কেন? এবার বল কোন গালে থাপ্পড় খাবি? না না না, মারার আগে আমার একটা কথা শোনো। ভাইয়া, আজকে তোমার জন্য একটা উপহার কিনেছি। তাই আজকে মাটা মাফ করে দাও। এই দেখো, এই ওয়াচটা তোমার জন্য কিনছি। খুব সুন্দর হয়েছে না বলো? না, একটু ভালো হয়নি। তোর চয়েস এত খারাপ কেন? সত্যি তোমার পছন্দ হয়নি? দাও, তাহলে ফেরত দিয়ে আসবো দোকানদারকে। না থাক, তার দরকার হবে না। দুজনেই গল্প করছে আর হাঁটছে। রুহি মুগ্ধর কাছে এসে এত মার খায়, তাও মুগ্ধর সাথে কথা না বলে থাকতে পারে না। সারাদিন কোথায় কি করলো সব মুগ্ধকে না বললে রুহির যেন পেটের ভাত হজম হয় না। মুগ্ধও জানে রুহি ওর কথা শেষ না করা অবধি মুগ্ধকে শান্তি দেবে না, তাই মুগ্ধ নিরুপায় হয়ে রুহির বকবক শোনে। মুগ্ধ এক হাত প্যান্টে ঢুকিয়ে হাঁটছে আর রুহির কথা শুনছে। রুহি হুট করে দুপা পিছিয়ে গেল। রুহিকে দৌড়ানো দেখে মুগ্ধ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রুহি দৌড়ে এসে মুগ্ধর পিঠে উঠে পড়ল। হুট করে এমন করাতে মুগ্ধর টাল সামলাতে না পেরে দুজনেই হুড়মুড়িয়ে রাস্তায় পড়ে গেল। রুহি দুগালে হাত দিয়ে মুগ্ধর দিকে তাকিয়ে আছে। মুগ্ধ রাগি চোখে রুহির দিকে তাকিয়ে বলল, এসব কোন ধরনের অভদ্রতা? রাস্তার মাঝখানে এসব করতে মানা করিনি তোকে, অসভ্য মেয়ে। আমার পা ব্যথা করছিল, তোমাকে বললে তো কোলে নিতে না, তাই ভাবছিলাম। তোকে আগ বাড়িয়ে এত ভাবতে কে বলে বলতো? কোথাও ব্যথা পেয়েছিস? আর দুই গালে হাত দিয়ে আছিস কেন? তুমি মারবে তাই গালে আগে থেকেই হাত দিয়ে আছি। তুমি মারবে তাই গালে আগে থেকে হাত দিয়ে আছি। মানুষের দেয়া বাঁশ আর তোমার থাপ্পড় হুটহাট করে কখন কোন দিক দিয়ে চলে আসে বোঝা তো যায় না, তাই আগে থেকেই নিজেকে রক্ষার প্রচেষ্টা করছি। মায়ের কাজ করিস তো মারবো না? এসব ফাইজলামি রাস্তায় করলে মানুষ খারাপ বলে। আর রুহি, এখন তুই বড় হয়েছিস, এগুলো আশেপাশের মানুষ দেখলে আমাদের নিয়ে কটু কথা বলবে। মানুষ কি বলবে এটা ভেবে আমি কি করব? তোমার সাথে কথাও বলতে পারবো না। মানুষের খেয়ে কাজ নেই, তাই এসব করে। যাই হোক ভাইয়া, আর এই কালো টি শার্টটা পরবা না। কেন? কালো রংটা তোমাকে খুব বেশি ভালো দেখায়, এজন্য আর পরবা না। ভালো দেখাই বলেই তো পড়ি। তোর কথা শুনবো কেন? আর আমি পড়লে তোর কি? আমি শুধু দেখবো তোমাকে। অন্য মেয়ে তাকালে আমার হিংসা হয়। আমি মানা করেছি, ব্যাস। তুমি পরবা না মানে কালোর কোনো জিনিস পরবা না। আমি যদি ভালো ড্রেস না পরি তাহলে কোনো মেয়ে তো আমাকে পছন্দ করবে না, আর কেউ পছন্দ না করলে তো বিয়েও হবে না আমার। তোর কথা শুনলে তো আমাকে সারা জীবন কি চিরকুমার থাকবো? এত কিছু জানি না, বুঝিও না। তুমি কালো টি শার্ট পরবে না। মুগ্ধ রুহির কথা শুনে মনে মনে হাসছিল আর কিছু একটা ভেবেছিল। হুট করে পাশে তাকিয়ে দেখে রুহি নাই। মুগ্ধ সামনে তাকিয়ে দেখে রুহি একটা কুকুরের একটা লাঠিতে গুঁতো মেরে এদিকেই দৌড়ে আসছে, আর পেছনে পেছনে কুকুরটা ঘেউ ঘেউ করছে। রুহি দৌড়ে এসে মুগ্ধকে বলল, কুকুরটা রেগে গেছে, ভাইয়া পালাও। মুগ্ধ বুঝলো যে অবস্থা খুবই খারাপ, তাই মুগ্ধ রুহির সাথে দৌড়াতে শুরু করলো। মুগ্ধর মনে নাই শেষ কবে মুগ্ধ এমনভাবে দৌড় দিছিল। কুকুরটা ওদের পেছনে পেছনে আসছে। মুগ্ধ রুহির হাত ধরে একটা গলিতে ঢুকে গেল আর ওখানেই লুকিয়ে পড়লো। কুকুরটা এদের খুঁজে না পেয়ে ঘেউ ঘেউ করে এদিক ওদিক তাকিয়ে চলে গেল। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই জানিস আমি ওয়াশরুমেও কোনোদিন এভাবে দৌড়ে যাই না, আর তোর জন্য আজকে আমাকে প্রাণপণে কুকুরের ভয়ে এভাবে দৌড়াতে হলো। তুমি চাইলে প্রতিদিন যাতে ওয়াশরুমে দৌড়ে যাও, আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। অসভ্য মেয়ে, আবার মুখে মুখে কথা বলিস।
যত ভাবি আর মারবো না, ততই তুই বেশি করে মায়ের খাওয়ার কাজগুলো করিস। থাপ্পড়টা খেয়ে আমার এখন মনে হচ্ছে আমি তোমার সাথেই আছি। এতক্ষণ মনে হয়নি যে আমি তোমার সাথে ছিলাম। আহ, কি যে শান্তি। আচ্ছা রুহি, তুই কি নিজেকে কখনোই শুধরাবি না? আচ্ছা একটা কথা বলতো, হুট করে তুই কুকুরটাকে গুঁতো দিতে গেলি কেন? আসলে আমি একটা জিনিস পরীক্ষা করছিলাম। পরীক্ষা করার আর জিনিস পেলি না? তা বলতো, তুই কুকুরকে গুঁতো দিয়ে কি এমন জিনিস পরীক্ষা করলি? মুগ্ধ রাগী চোখে রুহির দিকে তাকিয়ে আছে, আর রুহি বিশ্বজয় করা হাসি দিয়ে মুগ্ধর দিকে একবার তাকিয়ে দাঁত খেলিয়ে বলল, আসলে আমি পরীক্ষা করছিলাম কুকুরের কাতুকুতু আছে কিনা। রুহির কথা শুনে মুগ্ধ চোখ বড় বড় করে একবার তাকিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরল। এই মেয়ে থাকা মানে নিজেকে এখন পাগল প্রমাণ করা। মুগ্ধ রুহির কথা শুনে কি বলবে সেটা খুঁজে না পেয়ে চোখ মুখ খিচে হাঁটছে। মুগ্ধ এত জোরে হাঁটছে যে রুহি মুগ্ধর সাথে হাঁটতে পারছে না। দাঁড়াও ভাইয়া, আমি তোমার সাথে হাঁটতে পারছি না। এত ছোট পা নিয়ে কেউ এত জোরে হাঁটে? আমি তোমার সাথে এত জোরে হাঁটতে পারছি না। তো আমাকে কোলে নাও না, আল্লাহ তোমার ভালো করবে। একেবারেই 10-12টা ছাগল পাগলের বাবা হওয়ার তৌফিক দান করবে। যা বাবা, এত রেগে গেল কেন? আমি তো একটা ভালো জিনিসই পরীক্ষা করছিলাম। তবে হারামজাদা কুকুরটা ফলাফল বোঝার আগেই যে দৌড়ানি দিল। আচ্ছা, কুকুর মনে হয় রাগ করেছে ওর ঘুমটা ভেঙে দেওয়ার কারণে। যাই হোক, কুকুরের কাতুকুতু পরীক্ষা করছিলাম। এটা কালকে ইরা আর সুমিকে বলবো। এরা যদি জিজ্ঞাসা করে যে কুকুরটাকে কাতুকুতু দেওয়ার পর কুকুরটা কি করলো, তখন বলবো খিলখিল করে হাসছিল, আর আমি কুকুরের দাঁত দেখে ক্রাশ খেয়েছি। রুহি এক প্রকার দৌড়াচ্ছে। রুহি পেছন থেকে বারবার ডাকছে, বাট মুগ্ধ কোনো কথা না শুনে হনন করতে করতে বাসার ভেতরে ঢুকে গেল। রুহিও ওর বাসায় চলে গেল। পরের দিন সকালে মুগ্ধ জগিং করতে গিয়ে রুহির বাবার সাথে দেখা হয়। মুগ্ধ রুহির বাবাকে দেখে বলে, মেজো বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। তা তুমি কেমন আছো প্রিন্স সামিং? জি, আমিও ভালো আছি। আব্বু, সন্ধ্যার সময় কি তুমি খুব বিজি থাকো? না মেজো বাবা, তেমন কোনো কাজ থাকে না। কেন, কোনো দরকার? আসলে রুহির জন্য যতটা টিচার দেখেছি, কোনো না কোনোভাবে টিচারকে অত্যাচার করে বাগিয়েছে। এই মেয়ের জন্য আমি অতিষ্ঠ। তুমি যদি ওকে সন্ধ্যার পর পড়াতে অনেক ভালো হতো, কারণ একমাত্র রুহি তোমাকে একটু ভয় পায়। আচ্ছা মেজো বাবা, তাই হবে। আজকে থেকে সন্ধ্যায় আমার বাসায় রুহিকে পাঠিয়ে দিবেন। আচ্ছা মেজো বাবা, ভালো থাকবেন। আজকে আসি তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রুহির বাবা বাসায় গিয়ে রুহিকে বলল আজকে থেকে রুহিকে মুগ্ধর কাছে পড়তে যেতে। রুহির তো যায় যায় অবস্থা, এমনিতেই থাপড় খেয়ে গালটা এখন প্রায় সময় অবাস থাকে। আর পড়া না পারলে রুহিকে যে কি করবে মুগ্ধ, সেটা রুহি ভাবলে ওর গলা শুকিয়ে যাচ্ছে। রুহি ওর বাবাকে এত ভুজুং ভাজুং দিয়েও মুগ্ধর কাছে পড়তে না যাওয়ার থেকে বাঁচতে পারলো না। রুহি এজন্য রাগ করে সকালে কিছু না খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো। মুগ্ধ তখন অফিস যাচ্ছিল। রুহিকে কলেজে যেতে দেখে মুগ্ধ বলল রুহিকে ওর গাড়িতে উঠতে, বাট রুহি কথা শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছিল। মুগ্ধ রুহিকে আবার ডাকলো। রুহি মুগ্ধর কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে রেগে গিয়ে বলল, শালা হাদারাম, তুই আসলেই খাটাস কুত্তা একটা। তোর জন্য আমি একটুও শান্তি পাই না আমি। আর আমি তোর কাছে কিছুতেই পড়তে যাব না। শালা নাইজেরিয়ার কালাহাতি, দেখতে তো পুরাই জলহস্তি, আর কণ্ঠ তো পুরাই ষাঁড়। রুহি, কি রুহি? কে রুহি? চুপ, একদম চুপ। আর একটা কথা বলে তোর পেছনে বোম বেঁধে দিব, শালা কুত্তা ভাইয়া। আর আমি তোর কাছে কিছুতেই পড়তে যাব না। যদি আমাকে ডাকতে আসিস তো তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। যত সব আপদ আমার ঘাড়েই জোটে। কথাটা বলেই চলে গেল। রুহি রাগের মাথায় যা মুখে আসছে তাই বলছে। কি বলছে আর কাকে বলছে তা খেয়াল নেই। মুগ্ধ রুহিকে এসব বলে হনন করতে করতে চলে গেল। মুগ্ধর রাগে চোখ লাল করে রুহির দিকে তাকিয়ে বলল, তুই পড়বি না, তোর বাপ পড়বে। দাঁড়া, তোকে একবার বাগে পাই, তারপর তোরে। ফাজিল মেয়ে, আমার সার বলার মজা তোকে এবার বোঝাবো। মুগ্ধ রাগে গজগজ করতে করতে অফিসে চলে গেল। ওদিকে রুহিও রাগে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে থাকা একটা টাইগারের ক্যান দেখে দিল এক কিক, আর ক্যানটা গিয়ে একটা বাচ্চা মেয়ের মুখে লাগলো, আর বাচ্চাটি কখন ফোটানো চিৎকুট দিয়ে কাঁদতে শুরু করলো। রুহি আশপাশ না তাকিয়ে চোখ মুখ খিচে দৌড় দিল। তারপর হাঁপাতে হাঁপাতে কলেজে এসে পৌঁছালো। ইরা, সুমি আর রুহি তিনজন ক্লাসে বসে আছে। সামনের দিকে তাকিয়ে আর্টজেসেম 2 মুভিটা নিয়ে ফিসফিস গল্প করে যাচ্ছে। রুহির একটা কথা শুনে ইরা, সুমি একটু শব্দ করে হেসে দিল।
টিচার এসে তিনজনকে দাঁড় করে জিজ্ঞেস করলো আর হাসছে কেন। রুহি ফট করেই বলল, স্যার আসলে আপনি যেটা বোঝাচ্ছেন ও ইরা আর সুমি বুঝতে পারেনি, তাই আমি ওদের বোঝাচ্ছি। ইরা আর সুমি এবার বুঝতে পারছো তো? হুম হুম স্যার, আমরা বুঝে গেছি। কারণ রুহি শুদ্ধ বাংলা ভাষায় যেভাবে বোঝালো তারা বুঝে আর কই যাব। হুম হুম, আমারও বুঝতে কোনো সমস্যা নাই, আমি সব বুঝে গেছি স্যার। আপনারা কষ্ট করতে হবে না স্যার, আমি আছি তো। যদি একবার জানতেন ওদের কি বোঝালাম, তাহলে আমাকে আর কলেজে রাখতেন না, সুন্দর করে টিসি ধরিয়ে বাসায় পাঠিয়ে দিতেন। বসো তোমরা, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। তারপর একটা ক্লাস করে ওরা কলেজের পেছন গেট দিয়ে বেরিয়ে গেল। রুহি, ইরা, সুমি জোর করে ওদের ধরে নিয়ে এসেছে ওর বাসায়। রুহির আম্মু ওদের দেখে বলল, কি রে 3 পড়া চোর, তোরা কি আজকেও কলেজ ফাঁকি দিলি নাকি? আম্মু এভাবে বলো না, আমরা হলাম শিক্ষিত চোর। বারবার মুখের উপর এভাবে বলে লজ্জা দিও না। তার 3 পড়া চোর একসাথে হাজির। এবার বলতো চলে আসলি কেন? কাহিনী কি? আমাদের কলেজের যে প্রফেসর আছে ওনার বউয়ের বাচ্চা হবে, এই জন্য কলেজ ছুটি দিয়ে দিয়েছে। তোর কলেজ প্রফেসরকে তো আমি দেখছি, ওনার বয়স 45 বছর তো হবেই। এই বয়সে বাচ্চার বাবা? মানে ওই আর কি, মার খাওয়ার যেমন বয়স নেই তেমনি বাচ্চা নেওয়ারও সময়সীমা নেই, বুঝলে মাদার বাংলাদেশ? এক থাপ্পড় দিব যা জানিস না তা নিয়ে কথা বললে। আমার এত জানার দরকার নেই, যা সত্যি তাই বললাম। এখন যাও, আমাদের খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। ডাহা মিথ্যে কথা তো বলে দিলাম। এই কথা যদি বেচারা প্রফেসর জানতো তাহলে এতক্ষণ দাঁত কেলিয়ে মাথা ঘুরে পড়ে যেত। বেচারা প্রফেসরের অজান্তেই ওনাকে আবার বাবা বানিয়ে দিলাম। এই বয়সে বাবা হওয়ার ফিলিংসটা কেমন জানতে পারলে মন্দ হতো না। যাই হোক, আব্বুকে ঠপ মেরে এবারের মতো বেঁচে গেলেই কেল্লাফতে। রুহি ওর আম্মুকে ভুজুং ভাজুং দিয়ে ম্যানেজ করে নিল। রুহি, সুমি আর ইরা সবাই ড্রয়িং রুমে সোফায় বসে গল্প করা শুরু করলো। রুহি গল্প করতে করতে সামনে থাকা বড়ের আচার দেখে সাথে সাথে বয়মের ভেতর হাত ঢুকিয়ে খেতে শুরু করলো। তিনজন বসে বসে আচার খাচ্ছে। হুট করে রুহি মুগ্ধর কথা মনে পড়লো। রুহি এটা মনে পড়লো যে সকালে রুহি মুগ্ধকে ঠিক কি বলছে। রুহি তো এবার যায় অবস্থা। রুহি মনে মনে মুগ্ধকে কিভাবে ভুজুং ভাজুং দিবে সেই পরিকল্পনা করতে থাকে। তারপর রুহি, সুমি, ইরা আর ওর আম্মু মিলে বিরিয়ানি রান্না করলো আর জম্পেশ খেলো। বাট রুহি মনে মনে মুগ্ধকে নিয়ে একটু ভয় কাজ করছে। আর রুহি ভাবছে আজ মুগ্ধ ওকে পেলে কাঁচাই ছিঁড়ে খাবে। রুহি আজকে ভদ্র মেয়ের মতো তাড়াতাড়ি পড়তে বসে। রুহির বাপি রুহির মতলব বুঝতে পেরে রুহির বাপি নিজে গিয়ে মুগ্ধর বাসার গেট অবধি রেখে আসলো রুহিকে। ওদিকে মুগ্ধ অফিস থেকে ফিরে শাওয়ার নিয়ে বেডে আছো অবস্থায় বসে কফি খাচ্ছিল আর ল্যাপটপে কিছু করছিল। রুহি মুগ্ধ বাসায় ড্রয়িং রুমে ঢুকে কাউকে না পেয়ে একটু জোরেই বলল, মুগ্ধ, ওই মুগ্ধ, ওই মুগ্ধর বাচ্চা। ওহো, মুগ্ধ ভাইয়া বাসায় আছো? ভাইয়া, ও ভাইয়া, ও মুগ্ধ ভাইয়া আছো নাকি? ইস্যু করতে গেছো? মুগ্ধ রুহির সব কথা ওর রুমে বসেই শুনতে পাচ্ছিল, বাট কোনো কথা বলছিল না। কারো সাড়া না পেয়ে রুহি মুগ্ধর রুমের সামনে এসে দাঁড়িয়ে ভাবছে ঢুকবে নাকি উল্টো ঘুরে দৌড় দিবে। রুহি মনে সাহস নিয়ে উল্টো ঘুরে দৌড় দেওয়ার আগেই মুগ্ধ ভেতর থেকে বলে উঠল, রুমের বাইরে দাঁড়িয়ে কি করছিস? রুমে ঢোকার জন্য কি তোকে চিঠি পাঠাতে হবে? না না না, এই তো আমি এসে গেছি। মুগ্ধ ভাইয়া ভালো আছো? শরীর ভালো আছে? ঠান্ডা লাগিয়ে না কেমন? কিছু খাবে? আমি বানিয়ে দিব। মন ভালো আছে তো? আল্লাহ গো, এবারের মতো বাঁচিয়ে দাও। আর কোনোদিন এসব হাজিবাজি বলবো না। ভয়ে উল্টাপাল্টা বলে ঘেটে ঘনা করে ফেললেই হয়। বেডে বস আর বই বের কর। আচ্ছা রুহি, তুই সকালে আমাকে সার বললি কেন? তোমাকে সার বলেছি বলে কি তুমি রাগ করেছো ভাইয়া? আচ্ছা, আর তোমাকে সার বলবো না, তোমাকে এইবার থেকে বলবো রাম পাঠা। এবার তো হাসো। মুগ্ধ আর কিছু বলল না। রুহি পেটে ধপাস করে বসে পড়ল আর এত জোরে বসলো যে মুগ্ধ নড়ে উঠল। মুগ্ধ কিছু বলছে না, দাঁতে দাঁত চেপে চুপ করে আছে। আর রুহি বকবক করেই যাচ্ছে। মুগ্ধ রুহিকে বই বের করে পড়তে দিল। রুহি না পড়ে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। মুগ্ধ যে রুহিকে কি করবে রুহি কল্পনাও করেনি। রুহি ভুলে গেছে যে ঝড়ের আগে আবহাওয়া ঠিক কেমন হয়। মুগ্ধ শান্ত কণ্ঠে আবারও পড়তে বলল রুহিকে। মুগ্ধ রুহিকে 5 মিনিট সময় দিল পড়তে, বাট রুহি না পড়ে মুগ্ধর রুমে রাখা অ্যাকোয়ারিয়ামে মাছ দেখছিল।
5 মিনিট পর মুগ্ধ রুহিকে পড়া ধরলো, বাট রুহি পড়া আনসার না করে চুপচাপ বসে আছে। মুগ্ধ ঠাস করে একটা চর বসিয়ে দিল। এতদিন মুগ্ধ রুহিকে মারলেও হালকাভাবে মারতো, বাট আজকের চরটা অনেক জোরেই মেরেছে। রুহি গালে হাত দিয়ে ছলছল চোখে মুগ্ধর দিকে তাকিয়ে আছে। মুগ্ধ চোখ লাল করে একবার রুহির দিকে তাকিয়ে আবার পড়া ধরলো। রুহি এবারও পারল না। মুগ্ধ স্টিলের স্কেলটা ওর হাতে নিয়ে রুহি ডান হাত পাততে বলল। রুহি হাত এগিয়ে দিতেই মুগ্ধ ঠাস করে আবার মারল। মুগ্ধ রুহির হাতে এত জোরে মেরেছে যে রুহির চোখ দিয়ে সাথে সাথে পানি পড়তে থাকে। মুগ্ধ আবার রুহিকে পড়া ধরল। রুহি এবারও পড়া পারল না। মুগ্ধ কিছু বলার আগেই রুহি ওর বাম হাতটা এগিয়ে দিল। মুগ্ধ একই রকম ভাবে রুহিকে মারল। রুহি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এত জোরে মেরেছে মনে হচ্ছে আজকে মুগ্ধ সব রাগ তুলছে এর মারের মধ্য দিয়ে। রুহিকে কাঁদতে থেকে মুগ্ধ আবারও মারল ডান হাতে। তারপর মুগ্ধ রুহির দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে রুহির গলা টিপে ধরে বলল, তুই জানিস আমি কলেজের ফার্স্ট বয় ছিলাম। তুই কি জানিস তুই আমার বোন হয়ে যখন ফেল করিস তখন আমাকে কতজন কত কথা শোনায়? তুই কি জানিস তোর দুষ্টুমির কারণে আমার কাছে কত ফোন আসে? তুই কি জানিস রাতকে ওই কথাগুলো বলাতে আমি কতটা অপমানিত হয়েছিলাম? তুই কি জানিস তোর কারণে আমি নিজের বাসাতেও একটু শান্তিতে থাকতে পারি না? কেন বলবি কেন তুই আমার সাথে এমন করিস? তোকে এত কিছু বলার পরও তোর কোনো কথা কানে ঢোকে না? এভাবে বকছেন কেন? আমি কি করেছি? বকা দিচ্ছি কেন তুই আবার আমাকে জিজ্ঞাসা করছিস? তুই কি এইরকমই থাকবি সারা জীবন? তোর করা এসব দুষ্টুমি করে কি জীবন চলবে? তোর করা দুষ্টুমির কারণে মানুষ মজা নিতে পারবে, বাট বিপদে পড়লে কেউ এগিয়ে আসবে না। তুই কি এটা জানিস যে তোর কিছু কিছু দুষ্টুমির কারণে তোকে অনেকে সহ্য করতে পারে না? এ অসভ্য মেয়ে, তোর একবারও মনে হয় না নিজের পায়ে দাঁড়াবো? ওহো, হাস্যকর কথা বলছি আমি, তাই না? যদিও নিজের পায়ে দাঁড়ানোর কথা তো মনে হবে না, কারণ টেনে টুনে পাশ করিস। ছি, তোর জন্য অনেকে আমাকে আঙুল তুলে বলে, মুগ্ধ তুমি এত ভালো ছাত্র, বাট তোমার বোন এমন কেন? জানিস আমি তখন কত লজ্জিত হই। টেনে টুনে পরীক্ষায় পাশ করে নাচতে নাচতে বাসায় ফিরে আসিস। লজ্জা করে না তোর? ও আমি তো ভুলেই গেছিলাম, তোর তো লজ্জাই নাই। তুই নিজেকে শুধরাবি না, তাই তো? ইভা আসছে, আর আমি ওকে বিয়ে করে চট্টগ্রাম চলে যাচ্ছি। আমি আর কিছু বলবো না তোকে, তোর যা ইচ্ছা কর। আমি তোকে আর কিছু বলবো না, আর তোর কোনো কথা শুনবো না। তোকে বোঝানোর জন্য আমার এত দায় পড়েনি, ইডিয়েট গার্ল। মুগ্ধ কথাগুলো বলে হনন করতে করতে ওর রুম থেকে চলে গেল। রুহি মাথা নিচু করে এতক্ষণ মুগ্ধর কথা শুনছিল আর চোখের পানি ফেলছিল। রুহির হাতের দিকে তাকিয়ে দেখে ওর হাত একদম লাল হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি রক্ত বের হবে। রুহি ওর বই গুছিয়ে সুন্দর করে মাথা নিচু করে মুগ্ধর বাসা থেকে বের হয়ে ওর বাসায় চলে গেল। রুহি ওর বাসায় গিয়ে ওর রুমে ঢুকে বেডে শুয়ে বালিশে মুখ গুজে ফুপে ফুপে কাঁদতে শুরু করলো। রুহির আম্মু রুহিকে কয়েকবার ডাকলো, কিন্তু রুহি বলল ওর খুব ঘুম পাচ্ছে তাই ঘুমাবে। রুহি মার খেয়ে কাঁদছে না, রুহি কাঁদছে মুগ্ধ চিরতরে হারানোর ভয়ে। এতদিন এত দুষ্টুমি করলেও রুহি সেই ছোট্ট থেকে মুগ্ধকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই এত মার খেয়েও মুগ্ধর কাছে ছুটে যায়। পরের দিন সকালে রুহি কলেজ থেকে ফিরে শাওয়ার নিয়ে একটু ঘুমায়। আজকে কোচিং নেই, তাই বিকেলে ছাদে বসে আকাশের দিকে উদাসীনভাবে তাকিয়েছিল। আজকে রুহির মন ভালো নেই, প্রতিদিনের মতো আজকে মন বলছে না হাসতে। কি মনে করে রুহি হুট করে বলতে শুরু করলো, চলতে চলতে এতটা পথ পেরিয়েও বলা হলো না মনের গহীনে পুষে রাখা কিছু কথা। বুঝে অবুঝের মতো আড়াল করলে আমার ভালোবাসা। দীর্ঘশ্বাসের মাঝে হারিয়ে ফেলেছি আমার সকল কথা। নাইবা প্রকাশ করলাম তোমার কাছে আমার মনের গহীনের পুষে রাখা অবুঝ ভালোবাসা। রুহি ওই দূর আকাশের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছিল আর পুরো ছাদ পায়চারি করছিল। আজকে কিছুতেই মনকে শান্ত করতে পারছে না রুহি। আজকে সারাদিনে একবারও মুগ্ধর বাসায় রুহি যায়নি। সন্ধ্যার আজান দিতেই রুহি নিচে চলে গেল। বাসায় গিয়ে চুপচাপ বসে আছে। রুহির আম্মু বুঝলো রুহির মন খারাপ, তাই কিছু বলল না, কারণ রুহিকে কিছু জিজ্ঞেস করলে হিতে বিপরীত হবে। মুগ্ধ অফিস থেকে ফিরে ওর রুমে বসে বেডে মাথা নিচু করে বসে আছে। কালকে রুহির কথাগুলো বলার পর থেকে একদম শান্তি পাচ্ছে না মুগ্ধ কোনো রকম ওর শার্টটা খুলে বেডে ছুঁড়ে মেরে বেডে শুয়ে পড়ে। বেডের উপর এক পা ভাঁজ করে আর এক পা বেডের বাহিরে। বেশ কিছু সময় চোখ বন্ধ করে থাকতে থাকতে মুগ্ধ ওইভাবেই ঘুমিয়ে পড়ে। রুহি মুগ্ধ রুমে এসে দেখে মুগ্ধ সাদা সেন্টার গেঞ্জি পরে চোখের উপর হাত রেখে শুয়ে আছে। রুহি আস্তে করে গিয়ে মুগ্ধর মুখের দিকে তাকিয়ে থাকে।
রুই হুট করে চোখ যায় মুগ্ধর হাতের দিকে। মুগ্ধর হাতে ব্যান্ডেজ করা। রুই কিছুক্ষণ মুগ্ধর দিকে তাকিয়ে থেকে আস্তে করে একবার ডাকলো। মুগ্ধ সাড়া না পেয়ে রুই আস্তে করে মুগ্ধর হাতটা নিয়ে কাটা হাতে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর আবার রুই মুগ্ধকে ডাকলো, আর এবারও একটু জোরেই ডাকলো। মুগ্ধ কারোর ডাক শুনে চোখ খুলে তাকিয়ে দেখে রুই বেডের পাশে দাঁড়িয়ে আছে। মুগ্ধ রুইকে দেখে হুড়মুড়িয়ে উঠে বসে বেডে। মুগ্ধ বেড থেকে উঠে রুইকে বসতে বলে টাওয়েল গলাতে জড়িয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। রুহিও তাড়াহুড়া করে উঠে মুগ্ধর ঘামে ভেজা শার্টটা নিয়ে কিছু সময় জড়িয়ে ধরে ওর বুকের সাথে তারপর কয়েকবার ঘ্রাণ নেয়, আর শার্টটা বেশ কয়েকটা আদর দেয়, আর শার্টটাকে জড়িয়ে ধরে মনে মনে বলে, ভালোবাসি মুগ্ধ তোমাকে, আমি অনেক ভালোবাসি। হাজার কষ্ট সহ্য করতে পারবো, বাট তোমাকে হারানোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি নিজেকে তোমার মতো করে গড়ে তুলবো, তাও আমাকে দূরে সরিয়ে দিও না। আমি সত্যি মারা যাব তোমাকে ছাড়া। আমি পারবো না তোমাকে না দেখে থাকতে। আমি পারবো না তোমার শরীরের ঘ্রাণ না নিয়ে থাকতে। মুগ্ধ ওয়াশরুম থেকে বের হয়ে রুইর সামনে বসে আর বই বের করে পড়তে থাকে। আজকে রুই অযথা বকবক করেনি, মুগ্ধ যা বলছে ঠিক তাই করছে। মুগ্ধ রুইকে পড়তে দেখিয়ে দিয়ে পড়তে বলে। মুগ্ধ রুই পড়তে বলে নিচে চলে যায় আর নিজ হাতে 2 মগ কফি করে আনে। মুগ্ধ জানে রুই ওর হাতে কফি খেতে খুব ভালোবাসে। মুগ্ধ রুইকে কফির একটা মগ এগিয়ে দেয়। রুই মগটা নিয়ে পাশে রাখে, তারপর পড়তে মন দেয়। মুগ্ধ রুই কফিটা খেতে বললে রুই কোনো কথা বলেনি। মুগ্ধ বুঝলে রুইর অভিমান হয়েছে। রুই মুগ্ধকে সব পড়া করে দেয়, আর রুই যখন পড়া শেষে চলে যাচ্ছিল তখন মুগ্ধ রুইকে বলল, ড্রয়ারে চকলেট আছে, নিয়ে যা। ভাইয়া, 23 ঘন্টা আগেও আমি চকলেট খেতে পছন্দ করতাম, কিন্তু এখন আর করি না। তাই চকলেটগুলোও নিতে পারলাম না। তুমি বরং চকলেটগুলো অন্য কাউকে দিয়ে দিও। আমি বাসায় গেলাম। রুহি কথাটা বলেই চলে যায়। মুগ্ধ রুহির কথা শুনে মুচকি হাসলো। তারপর রাতে ডিনার করে নিল। মুগ্ধ ওর বারান্দায় গিয়ে দেখলো রুহির রুমের লাইট জ্বালানো। মুগ্ধ কিছু বলছে না, শুধু ভাবছে আর হাসছে। রুহি যে অভিমান করে আছে সেটা মুগ্ধ ভালো করেই বুঝতে পারছে। মুগ্ধ ওর বারান্দায় দাঁড়াতেই দেখলো রুহি বারান্দায় আসলো। মুগ্ধ লুকিয়ে পড়লো। রুহি কাছে বারবার চোখ মুছতে দেখে মুগ্ধ আবারও হাসলো। তারপর মুগ্ধ ওর রুমে গিয়ে শুয়ে পড়লো। রাত 1:30। মুগ্ধ রুহির পাশে শুয়ে আছে, আর রুহি মুগ্ধকে বালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর মুগ্ধ ওর প্রাণভ্রমণার দিকে তাকিয়ে আছে। এই একটা দিন রুহি ওর সাথে ভালো করে কথাও বলেনি, আর মুগ্ধকে বকা দিয়েছে বলে কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নাকটা টিয়া পাখির নাকের মতো লাল হয়ে আছে। রুহি এত গভীর ঘুমে আছে সে জানতেও পারলো না যে মুগ্ধ তার কতটা কাছে এসেছে। মুগ্ধ খুব সাবধানে রুহি কপালে একটা আদর দিল, আর রুহির দিকে মনে মনে বলল, এতগুলো কথা বললাম, তাই অভিমান করে বসে আছিস? আর তোকে এসব বলে যে আমি কতটা কষ্ট পেয়েছি তার হিসাব রাখিস? কেন বকলাম একবারও তো ভাবলি না? এত দুষ্টমির মাঝে পড়াশোনা থেকে তুই কতটা দূরে চলে গেছিস সেটা তুই নিজেও জানিস না। আমি তোকে পিছিয়ে পড়তে দিব না রুহি। আমি চাই আমার বউটা নিজের পায়ে দাঁড়াক। এই জন্য তোকে ঠিক করতে আমার যা করা লাগে আমি তাই করব। এই পাগলি, আমি জানি তুই আমাকে ঠিক কতটা ভালোবাসিস। আমি তোকে ভালোবাসি কতটা মুখে বলিনি, তাই ভাবিস যে আমি তোকে ভালোবাসি না। তোর মাঝেই যে আমার ভালো থাকা লুকিয়ে আছে রে দুষ্টু বউ। মুগ্ধর মন চাচ্ছে এখন রুহিকে বুকের ভেতর ঢুকিয়ে নিতে। আজকে রুহি ওর উপর রাগ করছে, তাও আবার এই প্রথম। মুগ্ধ সরি বলবে না, কারণ মুগ্ধ চেয়েছিল রুহির মধ্যে একটা জেদ আসুক। মুগ্ধ একদম ঠিক জায়গায় তীরটা মেরেছে, আর রুহি মুগ্ধ টোপটা গিলেছে। মুগ্ধ খুব হাসি পাচ্ছে, কারণ তার ছোট্ট রুহি আজকে তার উপর রাগ দেখিয়েছে। সে ছোট্ট থেকে রুহি মুগ্ধ বলতে পাগল। আগে তো সবার সামনেই বলতো, ও মুগ্ধ ভাইয়া, আমাকে একটা লাল টুকটুকে শাড়ি আর চুলি 3টে দাও না। কেন রে? শাড়ি আর চুড়ি দিয়ে তুই কি করবি? আমি তোমার লাল টুকটুকে বউ সাজবো। কানের নিচে এমন একটা থাপ্পড় দিব না, বউ সাজার কথা ভুলে যাবি। যা ভাগ এখান থেকে। তুমি বলছো কেন? যেদিন তোমার বউ সাজবো সেদিন দেখবে চোখ ফেরাতে পারবে না। হাবলুর মতো হা করে তাকিয়ে থাকবে। আমার বয়ে গেছে তোকে বউ বানাতে। এসব কথা আর একদিন বললে তোর ঠোঁট কেটে নিব। আচ্ছা, আর বলবো না, তবে আমি তোমারই বউ হব, মিলিয়ে নিও। কথাগুলো মনে করে মুগ্ধ হাসলো। মুগ্ধ রুহির প্রশ্রয় দেয় না। যদি মুগ্ধ একবার রুহির কথায় রাজি হতো তো রুহি কিছুতেই ভয় পেত না, বরং আরো দুষ্টুমিতে মেতে উঠত। আর দুষ্টুমির মাত্রা বসে যে বড় কোনো ভুল করে বসতো না, এর কোনো গ্যারান্টি নেই। আর আবেগের বশবর্তী হয়ে রিয়েল লাভগুলোতে নোংরামি চলে আসে। মুগ্ধ চায় সময় মতো রুহিকে তার বউ করে আনতে।
ততদিন থাকুক না মনের মধ্যে পুষে রাখা পবিত্র ভালোবাসাটা। এইভাবে মুগ্ধ আগলে রাখুক তার পবিত্র ভালোবাসাকে। মুগ্ধ ভোর 4টার দিকে ওর বাসায় চলে গেল। তারপর নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল। মুগ্ধর আম্মু 9টার দিকে মুগ্ধকে ডাকলো, কারণ আজকে শুক্রবার অফিস নেই। মুগ্ধ ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলো রুহির আম্মু বসে আছে। মুগ্ধ রুহির আম্মুর সাথে কথা বলে তারপর মুগ্ধ ওর রুমে এসে রুহিকে ফোন দিল। আমার বাসায় আয়। কেন? এত কথা বলতে পারবো না, আসতে বলেছি আয়। রুহি মুগ্ধর বাসায় আসলো। রুহি মুগ্ধর রুমে গিয়ে দেখলো মুগ্ধ নেই। রুহি নিচে এসে দেখলো মুগ্ধ রুহির আম্মুর পাশে বসে পড়লো। মুগ্ধ রান্নাঘর থেকে কফি বানাচ্ছিল। রুহি নিচে এসে সোফায় বসতেই মুগ্ধর মা রুহিকে জিজ্ঞেস করলো, কি রে রুহি, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? ওই না তো, আমি ঠিক আছি। আমিও এতবার জিজ্ঞাসা করলাম, আমাকেও বলছে না কি হয়েছে। মুখ কেমন ফুলিয়ে রাখছে। পড়া পারিনি তাই মেরেছিলাম, এজন্য মুখ গোমড়া করে রাখছে। ও তাই বল, মেরেছিস, বেশ করছিস। মুগ্ধ, শুধু শুধু মারিস কেন মেয়েটাকে? একটু বুঝিয়ে বললেই তো হয়। মুগ্ধর আম্মুর কথা শুনে রুহি ভ্যাভা করে কেঁদে দিল। রুহির কান্না দেখে সবাই অবাক হলো না, কারণ এটা নতুন কিছু না। মুগ্ধর আম্মু মুগ্ধর চোখ টিপা দিয়ে চুপ থাকতে বলল, আর রুহিকে শুনিয়ে শুনিয়ে মুগ্ধকে বকা দিল। মুগ্ধকে বকছে না দেখে রুহির মুখে হাসি ফুটল। মুগ্ধ রুহির আম্মুর দিকে তাকিয়ে বলল, মেজো আম্মু একটা কথা বলার ছিল। বল। আমার কলেজের বন্ধুরা সবাই মিলে পিকনিকে যাচ্ছে, আর সবাই তার পরিবার থেকে একজন করে নিয়ে যাচ্ছে। তো তুমি যদি পারমিশন দাও তো আমি রুহিকে নিয়ে যেতে চাচ্ছি। এখানে পারমিশনের কি আছে? আমি জানি রুহি তোর সাথেই সেফ থাকবে। আমার কিছু বলার নেই, যা তোরা ঘুরে আয়। আমি যাব না তোমার সাথে। তোর ডিসিশন জানতে চাইনি, তোকে অর্ডার করছি আজকে সন্ধ্যায় যাব। যা 4 দিনে থাকার মতো জামা কাপড় গুছিয়ে নে। তা মেয়ে কেউ যাচ্ছে তো, নাকি সব ছেলেরা? আমার অনেক মেয়ে ক্লাসমেটও যাচ্ছে। রুহি তো মনে মনে সেই খুশি। রুহি মনে মনে বলছে, ভালো, এই জন্যই তো আমাকে কালকে মেরেছো, তাই রাগ করলাম না। ইস জানু, তুমি আমাকে শুধু মার না, কেটে ফেললেও তোমাকে কিচ্ছু বলবো না। বড়রা কত কি বলে, সব কথাই কান দিতে নেই। দুষ্টুমির বয়সে দুষ্টুমি করবো না তো পান মুখে দিয়ে বুড়ি সেজে ঘুরে বেড়াবো? আগে যতটুকু দুষ্টুমি করতাম, এখন তার ডাবল দুষ্টুমি করব। পারলে আটকে দেখাও, জানে মানে। আর সত্যি বলতে আমার আর এই জীবনে ভালো হওয়া হবে না। মুগ্ধ কথাটা বলে ওর রুমে চলে যায়। রুহি ওর আম্মুর সাথে বাসায় চলে যায়। রুহি 4 হাত পা ছড়িয়ে বেডে শুয়ে আছে, আর রুহি আম্মু রুহির ব্যাগ গুছিয়ে দিচ্ছে। রুহি বেড থেকে ঠাস করে উঠে দৌড়ে মুগ্ধর বাসায় চলে গেল। মুগ্ধ তখন শাওয়ার নিয়ে টাওয়েল পরে কেবল রুমে এসে দাঁড়িয়েছে। রুহি দুম করে মুগ্ধর রুমে ঢুকে বলছে, ভাইয়া, তুমি কি তোমার কাপড়ের ব্যাগ গুছিয়ে ফেলেছো? উফ, তোকে কতদিন বলবো হুটহাট করে আমার রুমে আসবি না? কতদিন বলবো নক করে আসতে? তোর কি সমস্যা হয় বলতো? একটা কথা শুনিস না? বলো না, তোমার কাপড়ের ব্যাগ কি গুছানো হয়ে গেছে? মুগ্ধ ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে, আর রুহি মুগ্ধর কাপড়ের ব্যাগটা খুলে সব লন্ডভন্ড করে দেখে মুগ্ধ কি কি কালারের ড্রেস নিয়েছে। রুহি সেসব দেখে চলে গেল, আর মুগ্ধ ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো পুরো বেডের উপর ড্রেসগুলো ছড়ানো। মুগ্ধ আবার ওর ড্রেসগুলো গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিল। রুহি মুগ্ধর সাথে বেড়াতে যাবে শুনে তার সব রাগ অভিমান মন থেকে মুছে গেছে। রুহি বাসায় এসে মুগ্ধ যে কালারের ড্রেস নিয়েছে রুহিও সেম কালারের ড্রেসগুলো নিয়েছে। রুহি ব্যাগ গুছিয়ে শাওয়ার নিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই দেখতে পায় মুগ্ধ ওর দেওয়া সবুজ পাঞ্জাবি পরে নামাজে যাচ্ছে। রুহি তো খুশিতে এখন বারান্দা থেকে লাফ দিতে চাচ্ছে। রুহি নিজেকে সামলে মুচকি হেসে বলল, আমি সবার মতো বোকামি করব না মুগ্ধ। আমি তোমার উপর রাগ করে নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখবো না। আমি মনে করেছিলাম তোমাকে আর বিরক্ত করব না, কিন্তু না। এখন এই মুহূর্ত থেকে আমি তোমাকে আরো বেশি করে চালাবো। আমি বোকাদের মতো অভিমান করে তোমাকে হারাতে পারবো না। তবে আমাকে কষ্ট দেওয়ার মজা তোমাকে বোঝাবো, সেটা রাগ বা অভিমান করে না। কারণ আমি একটা কথা সব সময় বিলিভ করি, আর সেটা হলো রেগে গেলেন তো হেরে গেল। রুহি বারান্দায় দাঁড়িয়ে আছে, কারণ মুগ্ধকে আরেকবার দেখার সুযোগ মিস করতে চায় না। মুগ্ধ নামাজ শেষে রুহির বাবা আর মুগ্ধর বাবার সাথে কথা বলতে বলতে আসছিল। মুগ্ধ সামনে তাকিয়ে দেখে রুহি বারান্দায় দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। মুগ্ধ পকেট থেকে ফোন বের করে এমন একটা ভাব করে যেন রুহিকে দেখতে পায়নি, আর রুহি ওর ফোন জুম করে এমনভাবে মুগ্ধর পিক তুলতে থাকে আর এমন ভাব করে যেন রুহি ফোনে কিছু একটা দেখতে খুব বিজি। মুগ্ধ রুহির চালাকি বুঝতে পেরে মুচকি এসে ওর মুখের সামনে হাত দেয়, আর এমন ভাব করে যেন ওর মুখে খুব রোদ লাগছে।
রুহি চোখ মুখ খিচে মুগ্ধকে গালি দিতে শুরু করলো। আর এত গালি দিল যে মুগ্ধ শুনলে এতক্ষণে মুগ্ধর কান বয়রা হয়ে যেত। রুহির এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে থাকার প্ল্যানটা মুগ্ধ এক বালতি পানি ঢেলে মুখে দুষ্টু হাসি রেখা টেনে বাসায় ঢুকে পড়ল। রুহি তাও বেশ কয়েকটা পিক তুলছে, বাট মুগ্ধর মুখটা ওর হাত দিয়ে ঢাকা। রুহি একটা পিক জুম করে মুগ্ধর বুকে একটা আদর দিয়ে লাজুক হাসি দিল। মুগ্ধ ধূসর কালারের শার্ট আর কালো জিন্স পরে, হাতে একটা ওয়াচ, চুলগুলো জেল দেওয়া। মুগ্ধ রেডি হয়ে বসে আছে, কিন্তু রুহি আসার নামই নেই। মুগ্ধ রুহির বাসায় গেল। রুহির রুমে ঢুকে দেখে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। মুগ্ধ রুহির কাছে গিয়ে রুহির হাত থেকে লিপস্টিকটা নিয়ে ছুঁড়ে মারল। তারপর টাওয়েল এনে জোর করে রুহির ঠোঁট মুছে দিল। আহ, লাগছে তো ভাইয়া। এমন খাটাসের মতো করছো কেন? লিপস্টিকটা দিতে দাও। লিপস্টিক দিতে হবে না, আমি নিষেধ করছি যেহেতু, তাই তুই এসব হাবিজাবি জিনিস দিবি না, ব্যাস। যাওয়ার আগে মার খেতে না চাইলে যা বলছি তাই শোন। তারপর মুগ্ধ রুহির ড্রেসিং টেবিলের সামনে থেকে একটা চুলের কাঁটা দিয়ে বলল, চুল ছেড়ে রাখতে হবে না, তাড়াতাড়ি চুল বেঁধে ফেল, ঝটপট কর, তা না হলে তোকে রেখে আমি চলে যাব। কেন? আমার তো চুল ছাড়তে ভালো লাগছে। আমি চুল ছাড়াই রাখবো, চুল বাঁধবো না। যাওয়ার আগে মারতে চাইছিলাম না, ফাজিল মেয়ে একটা। আচ্ছা, চুল না বাঁধলে কি হবে? সবাই কত সুন্দর করে সেজে যাবে, শুধু আমি বাদে। আমি যখন তোকে বলছি চুল বাঁধবি তো চুল বাঁধবি, আমি যখন বলছি লিপস্টিক দিতে হবে না তো দিবি না, তবে চাইলে লিপ বাম দিতে পারিস। রুহি মুগ্ধর দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চুলগুলো কাঁটা দিয়ে বাঁধলো, আর ঠোঁটে লিপ বাম দিল আর চোখে কাজল। তারপর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লো। মুগ্ধ রুহিকে নিয়ে কলেজের সামনে এসে দেখে একটা বাস দাঁড়ানো। মুগ্ধকে দেখে সবাই হামলে পড়লো। তারপর সবাই বাসে উঠে বসলো আর বাস ছেড়ে দিল। রাতের জার্নিটা রুহির খুব পছন্দের। আজকে আবার মুগ্ধ আছে সাথে, আর কি লাগে। রুহি জানালার পাশে বসে আছে আর রুহির পাশে মুগ্ধ। বাস চলছে আপন গতিতে। বাইরে কত গাড়ি চলছে, কত মানুষজন রাস্তায়। মাথার উপরে ওই দূর আকাশে বড় একটা থালার মতো চাঁদ উঠেছে। জানালার পাশে চাঁদকে দেখে রুহি মুগ্ধ হাত টেনে ধরে ইশারা করলো চাঁদটাকে দেখতে। মুগ্ধ দেখলো বাট কিছু বলল না। রুহি বলল, ভাইয়া, চাঁদটা কত সুন্দর, তাই না? হুম। চাঁদটাও আমাদের সাথে যাচ্ছে। কত লোভী চাঁদটা। রুহি বাসে থাকা সবার দিকে ভ্রুকুসকে তাকিয়ে কিছু একটা দেখছে। তারপর রুহি আবার মুগ্ধকে ডেকে বলল, ভাইয়া, শোনো না, আরেকটা কথা। বল, কোনো সমস্যা? বাসে যারা আছে তাদের কাউকে দেখে কেন মনে হচ্ছে না তারা ভাই বোন? এখানে কেউ কারো ভাই বোন না, সবাই বব গফ। তাহলে কি আমরাও? বেশি বকবক না করে চুপচাপ বসে থাক। আর আমি তো প্রেম করি না যে আমার কেউ থাকবে। আর পিকনিকে যাওয়ার জন্য সবাইকে 2টো করে টিকিট দেওয়া হয়েছে, তাই তোকে নিয়ে এসেছি। শুধু শুধু টাকা নষ্ট হতো এই জন্য। ও